roll call করছি তোমাদের roll 1 Yes, sir. 2 3 Present, sir. Present, sir. Roll 3. roll 3 ঠিক আছে roll 4 Present, sir. 5 Present, sir. 6 Present, sir. 7 8 Present, sir. 9 Yes, sir. 10 11 12 Present, sir. 13 Present, sir. 14 15 Yes, sir. 16 Yes, sir. 17 Yes, sir. 18 19 Yes, sir. 20 Yes, sir. 21 Yes, sir. 22 Yes, sir. 23 24 Yes, sir. 25 Yes, sir. 26 27 Yes, sir. 28 29 Yes, 30 sir. Yes, sir. 30. 29 আছো না ঠিক আছে 31 Yes, 30 sir. আছো 29 আছে। ওকে 31 Yes, sir. 32 33 Yes, sir. 34 35 Yes, sir. 36 Yes, sir. 37 38 Present, sir. 39 Yes, sir. 40 Yes, sir. 41 Yes, sir. 42 Yes, sir. 43 44 45 Yes, sir. 46 Yes, sir. 47 Present, sir. 48 Yes, sir. 49 Yes, sir. 50 13 batch roll 20 Yes, sir. roll 29 Yes, sir. 12 batch 47 আমি অ্যাবসেন্ট রোলগুলো আবার বলছি যদি থাকো রোল 3 9 Sir, roll 9 3 আছো present. Sir, roll 3 present. Sir, রোল roll 3 9. না রোল 2 রোল 2 আছো 2 অ্যাবসেন্ট না আচ্ছা ঠিক আছে রোল 7 10 11 Present, sir. 11 present 14 18 23 26 32 34
37, 43, 44, Sir, roll 18 present. 50. Sir, roll 50. Roll 18 present. জি স্যার, আমার মাইকটা কাজ করছিল না। আচ্ছা, roll 50 আছো? ঠিক আছে। আচ্ছা, সুমিত তুমি মেইল করেছিলে কি জানার জন্য বলো? আমি স্যার জানতে চেয়েছিলাম যে ইন কনসেপ্টের ব্যাপারে, যে মেটালের ক্ষেত্রে যদি ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড ওভারল্যাপ নাও করে তবুও তারা কি করে মেটালিক হতে পারে, কিভাবে তারা কন্ডাকশন হতে পারে, আমরা কখনো এই কনসেপ্টটা আগে দেখিনি। আমরা এর আগে যতটুকু পড়েছি তাতে আমরা জানতাম যে ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ড তুমি কি এটা স্টাডি করে বোঝার চেষ্টা করেছো? স্যার কিছুটা বোঝার চেষ্টা করেছি। তারা যে কি যারা বুঝতে পারছো সেটা আগে আমাকে ব্যাখ্যা করো, তারপর আমি বাকিটা তোমাকে বোঝাবো। তারা মোটামুটি যেটা বলছে, ফার্মি লেভেল যদি একদম সবার উপরের ব্যান্ডটা দেওয়া যায় যেটা আংশিক খালি, সেক্ষেত্রে দেখা যাবে যে আংশিক খালি বা আংশিক ভর্তি এই ব্যান্ডের মধ্যে ইলেকট্রিসিটি পাস করলেও ওই ব্যান্ডটাকেই কন্ডাকশন ব্যান্ড বলা হবে। এবং এটা আরো মুখস্থ কনসেপ্ট। তুমি যেটা বলতেছো সেটা আরো মুখস্থ কনসেপ্ট। ইটস লাইক ওকে 3.8 হলে এটাকে আমরা কন্ডাকশন ব্যান্ড বলবো, সামথিং লাইক ফর্মুলা। হ্যাঁ, সেই ফর্মুলা আমি জানতে চাই না, আমি চাই কোনো ফিজিক্যাল এক্সপ্লেনেশন, যে কতটুকু ফিজিক্যাল এক্সপ্লেনেশন তুমি বুঝতে পেরেছো। তুমি আমাকে ওভারল্যাপিংটা বোঝাও, ওভারল্যাপিং হলে কেন কন্ডাকশন হয় সেটা আগে বোঝাও। আমি যতদূর পড়েছি, ওভারল্যাপিং হলে যে ইলেকট্রন গুলো আগে একটা নির্দিষ্ট অ্যাটমের মধ্যে বাউন্ড ছিল সেটাই হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। যখন ওভারল্যাপ হয় তখন তারা কোনো এনার্জি চেঞ্জ না করলে ওই অ্যাটমের বাউন্ড স্টেট থেকে পুরো ল্যাটিসের হয়ে যেতে পারে, কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে। সুতরাং ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে গিয়ে সেটা যেহেতু পুরো ল্যাটিসের হয়ে যায়, সেহেতু তারা কন্ডাক্ট করতে পারে। এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড ওভারল্যাপিং এর জন্য। অন্যদিকে শুধুমাত্র যদি কন্ডাকশন ব্যান্ডে যদি হাফ ফিল্ড থাকে, তবে ইলেকট্রনের ভ্যালেন্স ব্যান্ড যদিও ফুল থাকে, তবে কন্ডাকশন ব্যান্ডে যে ইলেকট্রন গুলো থাকে সেগুলো পুরো কোনো ইন্ডিভিজুয়াল অ্যাটমে না হয়ে সম্পূর্ণ ল্যাটিসের হয়ে যায়। ফলে ল্যাটিসের অ্যাটমের বা ল্যাটিসের বলে কিন্তু কিছু নাই। তুমি যেটা বলতেছো এটা ওভারল্যাপিং এর উপর অ্যাটম বা ল্যাটিসের বলে কিছু থাকে না। ইলেকট্রন সারাক্ষণই ল্যাটিসের থাকে, কখনোই সেই ইলেকট্রন বাউন্ডে থাকে না। কেন স্যার, ভ্যালেন্স ব্যান্ডের ভেতরে ইলেকট্রন গুলো একটা নির্দিষ্ট অ্যাটমের কোভ্যালেন্ট বন্ডেড তো থাকবে। তুমি ইয়ে করার কথা বোঝাচ্ছ, তুমি মুভ করার ব্যাপারটা বোঝাচ্ছ, মানে মুভ করে যে যাচ্ছে এক অ্যাটম থেকে অ্যাটম, সেই সেন্সে বোঝাচ্ছ? জি স্যার। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে তুমি বলছো যে যখন তোমার কন্ডাকশন ব্যান্ডটা খালি পাচ্ছে তখন এক অ্যাটমের ইলেকট্রনটা আরেকটা অ্যাটমে যেতে পারছে, মানে কন্ডাকশনটা দিতে পারছে, তাই তো? স্যার, কন্ডাকশন ব্যান্ডে যাওয়া মানে পুরো পুরো ল্যাটিসের হয়ে যাবে, মানে একটা নির্দিষ্ট অ্যাটমের সাথে তখন তার অ্যাফিলিয়েশন থাকবে না, এখানে পুরো ল্যাটিসেরই হয়ে যাবে। আর ভ্যালেন্স বন্ডে থাকা মানে কোন একটা নির্দিষ্ট অ্যাটমের অ্যাফিলিয়েটেড স্টেটে ইলেকট্রন। এখন আমি তোমাকে মেইনলি বলি আসলে কন্ডাকশনের বেসিক কনসেপ্টটা কি। কন্ডাকশনের বেসিক কনসেপ্টটা হলো আমার কিছু ব্ল্যাঙ্ক পজিশন লাগবে, যেই পজিশনে কিছু ইলেকট্রন মুভ করতে পারে। এটা হচ্ছে একদম বেসিক কনসেপ্ট, বুঝা গেছে? কিছু ব্ল্যাঙ্ক পজিশন লাগবে যেখানে আমার ইলেকট্রন গুলো মুভ করতে পারবে। একদম সিম্পলি বলবে, তুমি যদি অ্যাটমের কোনো একটা জায়গায় খালি করে দিতে পারো, ইলেকট্রন মুভ করতে পারে, তাহলেই সে মুভ করবে। এবং ওই খালি জায়গায় যাওয়ার জন্য যে এনার্জি দরকার সেই এনার্জিটা তোমার তাকে দিতে হবে। এইটুকু যদি আমরা এনশিওর করতে পারি তাহলেই কন্ডাকশন পাবো। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। আচ্ছা, আমরা ইনসুলেটর থেকে আগে বুঝতে হবে তোমার কন্ডাক্টর বুঝতে হলে। ইনসুলেটরে আমরা কি বলছি? প্রথম কথা হলো ব্যান্ড থিওরি কিন্তু মাছ কমপ্লিকেটেড। হ্যাঁ, ইভেন আমি যতটুকু বুঝি সেটাও হয়তো ব্যান্ড থিওরি 10% ম্যাক্সিমাম, কারণ ব্যান্ড থিওরি অনেক কমপ্লিকেটেড জিনিস। ঠিক আছে, তারপর আমি চেষ্টা করবো তোমাদের সামনে আরো বোঝানোর। সো কন্ডাকশন ব্যান্ড যেটা, এই কন্ডাকশন ব্যান্ডটা কি, কোন অরবিটাল, এস পি ডি এফ, এগুলো কিন্তু বোঝার আছে। বোঝা যাচ্ছে আমার কথা? এখানে কিন্তু আমরা খালি মুখস্থ বলতেছি যে এটা কন্ডাকশন ব্যান্ড, এটা ভ্যালেন্স ব্যান্ড। আচ্ছা, কে কন্ডাকশন ব্যান্ড, কে ভ্যালেন্স ব্যান্ড, এটা বুঝতে হবে। এখন ইনসুলেটরের ক্ষেত্রে কন্ডাকশন এবং ভ্যালেন্স ব্যান্ডের ডেসক্রিপশন গুলো কি বলতো? ভ্যালেন্স ব্যান্ড ফুল থাকবে, কন্ডাকশন ব্যান্ড খালি থাকবে। কেমন হবে? এমটি। এমটি মানে একদম এমটি থাকতে হবে। আচ্ছা, আর মাঝখানে একটা বড় গ্যাপ থাকবে। মনে রাখবা, এটা তোমরা এখন বুঝতে সমস্যা হবে যদিও, সেটা হলো যে যদি কোভ্যালেন্ট টাইপ নেচার হয় তাহলে ইনসুলেটরের ক্ষেত্রে ব্যান্ড গ্যাপটা অত বেশি হয় না, আদারওয়াইজ এই ব্যান্ড গ্যাপটা অনেক হতে পারে। পিওর ইনসুলেটরের ক্ষেত্রে এই ব্যান্ড গ্যাপটা অনেক বেশি ইলেকট্রন ভোল্ট হতে পারে। এখানে যেমন কত বলেছে দেখো, এখানে আমরা বলেছি হোয়াইট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর 2.5 এর উপরে, তাই না? ইয়েস স্যার। এটা হচ্ছে হোয়াইট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর, তার মানে 3 ইলেকট্রন ভোল্ট হলো সেটা কিন্তু হোয়াইট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর 3.12 হলেও। কিন্তু ওগুলো আসলে ইনসুলেটর, ওগুলো আরো অনেক বেশি হওয়ার কথা ছিল। ইনসুলেটর মানে ডাইইলেকট্রিক, মোর দেন 3 বা মোর দেন 4। 3 এর মতো হয়ে যাওয়া মানে বন্ডের নেচারে কিছু কমপ্লিকেসি আছে।
যে কারণে ব্যান্ড গ্যাপটা বেশি হয়নি। আচ্ছা সেখানে আমরা না যাই, ভ্যালেন্স ব্যান্ড যদি ব্ল্যাঙ্ক থাকে এবং গ্যাপ যদি অনেক বেশি থাকে তাহলে ইলেকট্রন মুভ করতে পারছে না, এটা হচ্ছে ইনসুলেটর, রাইট? আচ্ছা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যে ছবিটা এখানে দেওয়া আছে এই ছবিটা মনে হয় পারফেক্ট না, আমি শিওর না, আমি ডিটেইলে পরে দেখবো। সাধারণত সেমিকন্ডাক্টরে আমরা বলি যে ভ্যালেন্স ব্যান্ডটা অলমোস্ট ইয়ে থাকবে। আমি পরের ছবিটা একটু দেখাই। স্যার এটা 0 কেলভিনের ছবি হতে পারে যেটা ওরা দেখি। শুধু জিরো না, ইন্ট্রিনসিক এক্সট্রিনসিকের অনেক ব্যাপার আছে, বুঝছো? ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক মানে হলো কোনটায় ডোপিং করেছো আর কোনটায় তুমি অন্যভাবে ইয়ে করেছো, এরকম আর কি, ডিফেক্ট ক্রিয়েট করে করা হয়েছে সে ধরনের। যেমন এখানকার সেমিকন্ডাক্টরের নরমাল ডেফিনিশনটা এখান থেকে নাও, আমরা পরে ডিটেইলে দেখবো। আমরা তো সেমিকন্ডাক্টরের উপর আলাদা ক্লাস করব, আমরা ব্যান্ডের উপর আলাদা ক্লাস করব। এখানে আমরা বলছি যে ভ্যালেন্স ব্যান্ডে সামান্য একটু গ্যাপ থাকবে আর কন্ডাকশন ব্যান্ডে সামান্য কিছু ইলেকট্রন থাকবে। এই অবস্থায় কিন্তু আমরা কন্ডাক্টিভিটি পাবো, কারণ ফ্রি ইলেকট্রন গুলো মুভ করবে। ফ্রি ইলেকট্রন সামান্য, এটা সেমিকন্ডাক্টর, সামান্য কারেন্ট দিলেও তোমার ফ্লো হবে, এই যে যেহেতু ভ্যালেন্স কন্ডাকশন মানে কিছু ইলেকট্রন আছে। আর তুমি যদি একটু বেশি ফোর্স দাও তখন ভ্যালেন্স থেকে ইলেকট্রন জাম্প করে কন্ডাকশনে যাবে। কেন যাবে? কারণ হলো পরবর্তীতে আমরা দেখবো মাঝখানে ফার্মি লেভেল বলে একটা জিনিস আছে, ইলেকট্রন গুলো ফার্মি লেভেলের কতটুকু এনার্জি গ্যাপের মধ্যে আছে, তার জাম্প দেওয়ার পসিবিলিটি কতটুকু, সেগুলো আমরা পরে দেখবো। ইনসুলেটর সেমিকন্ডাক্টর নিয়ে কি বেশি ঝামেলা আছে বুঝতে? না স্যার। আচ্ছা আমরা মেটালে ওভারল্যাপিং এ যদি যাই সেখানে তো মনে হয় সমস্যা নেই। না স্যার এখানে মেটালে ওভারল্যাপিং এর সমস্যা নেই। আমি সেমিকন্ডাক্টর মেটালে ওভারল্যাপিং হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রন গুলো মুভ করতে পারছিল না, যেটা তুমি বলছিলে এক অ্যাটম থেকে আরেক অ্যাটমে ফুল ল্যাটিসি আছে কিন্তু অ্যাটমের ভেতরে মুভ করতে পারছে না, খালি জায়গা হবে, সে যখন সেম এনার্জি লেভেলে একটা কন্ডাকশন ব্যান্ড পেয়ে যায় তখন সে স্বাভাবিকভাবে ওই খালি গর্তগুলো দিয়ে মুভ করে। এখন আমি যদি এই জায়গাটায় আসি তাহলে আমি দুইটা ছবি আনছি এখানে, দেখো এই ছবিটা আর পরের ছবিটা কিন্তু মিলে না, এটা কিন্তু দুইটা বইয়ের ছবি। দেখো নিচের ছবিতে দেখা যাচ্ছে কোন ব্যান্ডটা হাফ ফিল, ভ্যালেন্স না কন্ডাকশন? ভ্যালেন্স। 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 আর উপরের ছবিতে কোনটা দেখা যাচ্ছে? কন্ডাকশন। কন্ডাকশন। সো বইগুলোতে দুইটাই দিয়েছে এবং দুইটাকে ভালোভাবে ব্যাখ্যা করে গেছে, বাট আমার কনসেপ্ট অনুযায়ী ভ্যালেন্স ব্যান্ডের হাফ না, এটা কন্ডাকশন ব্যান্ডের হাফ, ঠিক আছে? কিন্তু বইগুলোতে কিন্তু তোমাদের কোথাও কোথাও ভ্যালেন্স ব্যান্ডের হাফ দেখাইছে, কোথাও কোথাও কন্ডাকশন ব্যান্ডের হাফ দেখাইছে, কিন্তু ওদের ব্যাখ্যা কিন্তু সেম। এখন তাহলে কোশ্চেন আসে কিভাবে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড দুইটি হাফ দেখাইতে পারে, যে কোনো একটা সঠিক হবে, রাইট? ঠিক আছে, আসলে এটা মেইনলি হবে কন্ডাকশন ব্যান্ডের হাফ। এখন আমরা একটা एग्जांपल দেই, যেমন ধরো মনোভ্যালেন্ট মেটাল। মনোভ্যালেন্ট মেটাল কি আছে? চার বহিঃস্তরে 1s1 ইলেকট্রন আছে, অনলি 1s1। আচ্ছা 1s1 যদি ইলেকট্রন থাকে, আমরা জানি ইলেকট্রন স্পিনের জন্য কমপক্ষে তার স্টেট কয়টা থাকে? দুইটা। তো মিনিমাম এস অরবিটাল যদি আমরা বলি, এস অরবিটালে একটা ইলেকট্রন থাকলে n সংখ্যক অ্যাটম যদি আমরা চিন্তা করি তাহলে n সংখ্যক ইলেকট্রন আছে, এট দ্য সেম টাইম সেখানে n সংখ্যক ভ্যাকেন্সি আছে। হ্যাঁ এগুলো একটু বেশি কমপ্লিকেটেড, বাকিগুলোর সাথে মিলানো কঠিন, তারপর বুঝাচ্ছি তোমাদের। যখন এই ধরনের স্ট্রাকচার হয়, এই যে দেখো ভ্যালেন্ট, এটা হচ্ছে 2p6। আমি মনে হয় স্ক্রিন শেয়ার, আচ্ছা হ্যাঁ স্ক্রিন শেয়ার অন আছে, কিন্তু আমি এটা নিয়ে আসি, পয়েন্টটা দেখা যাচ্ছে? ইয়েস স্যার। হ্যাঁ এখানে দেখো এই যে কন্ডাকশন ব্যান্ড, এটাকে ধরো 3s1 ফর এক্সাম্পল, এটা যদি 3s অরবিটাল হয় তাহলে এটা হচ্ছে 2p। 2p যদি কমপ্লিট হয় তাহলে 3s টা কি? পার্শিয়াল। ইয়েস স্যার। আমি 3s কে যদি এখন ধরে নিই যে এটা একটা আমার জন্য কন্ডাকশন ব্যান্ড হিসেবে কাজ করছে, তাহলে এই উপরে n সংখ্যক ইকুয়াল সংখ্যক খালি এবং ইকুয়াল সংখ্যক ইলেকট্রন থাকার কারণে, খেয়াল করো ছবিটা ভালো মতো বোঝো, যেহেতু ইকুয়াল সংখ্যক খালি s2 অরবিটাল, s1 এবং s2 টুয়াইস এন স্টেটে n সংখ্যক ইলেকট্রন থাকায় এই s অরবিটালের যে এনার্জির ব্যান্ড উইথ, এর ভিতরেই ইলেকট্রন কন্ডাকশন করতে পারে। এইভাবে করে তোমার কন্ডাক্টিভিটি মেটালে এসে যায়। বোঝা গেছে? আচ্ছা স্যার আরেকবার বলেন স্যার, এটা বুঝতে পারিনি। এখানে যেটা হচ্ছে যে তোমার 2p6 যেটা, সেটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, আর 3s হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। 3s এর এনার্জি বেশি, ওইদিকে 3s হচ্ছে একটা ইলেকট্রন, কিন্তু আমরা জানি 3s এর স্টেট আছে দুইটা। তার মানে n সংখ্যক ইলেকট্রনে অ্যাটমে n সংখ্যক ইলেকট্রন থাকলে n সংখ্যক খালি স্পেসও আছে। ফলে s অরবিটালের যে এনার্জির হাইট, প্রত্যেকটা ব্যান্ড প্রত্যেকটা অরবিটালে কিন্তু একটা এনার্জি উইডথ আছে, ঠিক আছে? সেই উইডথ এর মধ্যে দেখো যে উপরের এনার্জি অংশটুকু, উপরেরটুকু মানে কি একটু হায়ার এনার্জি, আর নিচেরটুকু মানে লোয়ার এনার্জি। এস অরবিটালের লোয়ার অংশটুকুতে n সংখ্যক ইলেকট্রন থাকে আর একটু উপরের এনার্জিতে n সংখ্যক খালি থাকে। ফলে ইলেকট্রন গুলো এই উপরে নিচে মুভ করে এস অরবিটালের মধ্যে কন্ডাক্টিভিটি শো করে।
এটা কিন্তু এই জন্য মনোভ্যালেন্টের ক্ষেত্রে দেখা যায়, S2 হয়ে গেলে হবে না। আচ্ছা, তাহলে এই ব্যাখ্যাটা যদি হয়, নিচের ছবিটা কি? নিচের ছবিতে অনেকে বলতেছে এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, কিন্তু আসলে এটা কোন ব্যান্ড? কন্ডাকশন। আচ্ছা, নিচের ছবিটা যারা ড্র করে তারা বলতে চায় যে এটা হচ্ছে 3s অরবিটাল, উপরেরটাকে ওরা বলতেছে 3p, ওরা 3p কে বলতেছে কন্ডাকশন, এবং 3p এর এনার্জি গ্যাপ আরো বেশি। ওরা বলতেছে কন্ডাকশন ব্যান্ড কমপ্লিটলি খালি, ভ্যালেন্স এবং কন্ডাকশনে অনেক গ্যাপ, এরপর কন্ডাকশন হয়। কিন্তু আমরা জানি যে আমরা কন্ডাকশনটাকে বাই ডেফিনেশন বলি কি, কন্ডাকশন ব্যান্ডে হয়। সেই অনুযায়ী এটাকে আমাদের ভ্যালেন্স ব্যান্ড ডিক্লেয়ার না করে এটা আমাদের কন্ডাকশন ব্যান্ড ডিক্লেয়ার করা উচিত। আচ্ছা, কারণ উপরে কিন্তু আরো ব্যান্ড আছে, 3p এর পর 4s আছে, 3d আছে, 4p আছে, উপরে কিন্তু অনেক অরবিটাল আছে আরো, আমরা কিন্তু ওগুলো ড্র করতেছি না। সো তুমি এই বাম পাশের ছবির উপর চাইলেই কিন্তু উপরে আমার এই কার্সরের জায়গায় তুমি কিন্তু 3p ড্র করতে পারতা। জি স্যার। তো সেটা আমরা ড্র করি নাই। তো আমার কাছে যেটা মনে হয়েছে বইগুলো এই জায়গাতে একটু কনফিউজড, আমি জানি না অন্য কোনো ব্যাখ্যা আছে কিনা। বইগুলো 3p টাকে টেনে নিয়ে আসছে এবং ওরা ম্যাক্সিমাম জায়গায় বলেই না কোনটা কোন অরবিটাল, ওরা শুধু বলে দেয় ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড। সো যেহেতু এই জায়গাটা উপরে খালি, এই জন্য কনফিউশন, বাট এটা আসলে 3p, এটা হচ্ছে 3s। যদি এটা 3s হয়, 3s এর ভিতরে কন্ডাকশন হয়, দেন ইট শুড বি ডিফাইন্ড অ্যাজ দ্য কন্ডাকশন ব্যান্ড। সো কন্ডাকশন ব্যান্ড যদি হাফ এমটি থাকে তাহলে সেখানে আমাদের, তোমরা জানো যে হাফ অরবিটাল সবসময় একটা ডিফারেন্ট বিহেভিয়ার শো করে, রাইট? আমরা দেখেছো হাফ ডি এর ক্ষেত্রে আবার অন্য ঝামেলা আছে, dx dy dz, বোঝা গেছে? তোমাদেরকে আরেকটা ছোট্ট জিনিস দেখাই, এটা আমি দেখাইতে চাচ্ছিলাম না, বাট তোমাদের এখানে এই কোশ্চেনটা আসার কারণে, মেটালিকটা নিয়ে কোশ্চেন করার কারণে আমি এটা নিয়ে আসছি। সেটা হলো এটা মনোভ্যালেন্টের ক্ষেত্রে আমরা পাচ্ছি, কিন্তু সিরামিকের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা প্রায়ই চলে আসে। যেমন একটা এক্সাম্পল দেখাই তোমাদেরকে, স্লাইডটা আমি কি করছি, আচ্ছা এই ছবিটা একটু দেখো, ঠিক আছে? আমি এটা ইউজুয়ালি তোমাদের দেখাতে চাচ্ছিলাম না কারণ এটা একটু কমপ্লিকেটেড, বাট দেখো তারপরও টাইটানিয়াম অক্সাইড TiO, আরেকটা হচ্ছে TiO2। আমরা এই জায়গাতে, আচ্ছা এটা যেহেতু ফার্স্ট স্লাইড আজকে, আমি এই জায়গাটা পড়ায় তারপর দেখাই। আমরা টেম্পারেচার ডিপেন্ডেন্স দেখাচ্ছিলাম লাস্টের দিন, ওটার দুইটা স্লাইড আছে এখানে, দুইটা স্লাইড, চারটা স্লাইড আছে। টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি, এটাকে বলা হয় TCR, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি, এটাকে আলফা আর বলে। ρ2 ইকুয়াল টু, তোমরা জানো যে আমরা কন্ডাক্টিভিটিটাকে যখন মেজার করি ইন টার্ম অফ রেজিস্ট্যান্স মেজার করি ইউজুয়ালি, তাই না? ইন টার্ম অফ রেজিস্ট্যান্স আমাদের কাছে বেশি ইন্টারেস্ট পায়। সো রেজিস্ট্যান্স ইকুয়াল টু হচ্ছে ইনিশিয়াল রেজিস্ট্যান্স 1 প্লাস আলফা T2 মাইনাস T1। তার মানে টেম্পারেচার বাড়লে কি হবে? রেজিস্ট্যান্স বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে, প্রোভাইডেড দ্যাট আলফা আর ইজ পজিটিভ। আলফা যদি নেগেটিভ হয় তাহলে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কি হবে? কমবে। কমবে। আমরা জানি মেটালের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে না কমে? বাড়ে। বাড়ে। তার মানে আলফা আর পজিটিভ। হ্যাঁ। তার মানে ফর ইজ ইকুয়াল টু 0, ইজ ইকুয়াল টু 0 কার ক্ষেত্রে? মেটালের ক্ষেত্রে। ট্রুলি নট ইকুয়াল টু 0, ট্রুলি ইটস নট ইকুয়াল টু 0, ইটস ভেরি ক্লোজ টু 0। হাউএভার TCR ইজ টিপিক্যালি পজিটিভ। বোঝা যাচ্ছে? মেটালের ক্ষেত্রে আলফা আর অথবা TCR একই জিনিস, এটা পজিটিভ। পজিটিভ হওয়ার কারণে টেম্পারেচার বাড়লে কি হয়? রেজিস্ট্যান্স বেড়ে যায়। এগুলোকে আমরা বলি পজিটিভ কোএফিসিয়েন্ট ম্যাটেরিয়ালস। অন্যদিকে সেমিকন্ডাক্টর বা ইনসুলেটরের ক্ষেত্রে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট থাকে। এখানে টেম্পারেচার বাড়লে এটা যদি নেগেটিভ হয় তাহলে রেজিস্ট্যান্স কমবে। দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন মেটাল এন্ড সেমিকন্ডাক্টর ইনসুলেটর। আমরা যখন বলি যে কার্বন ন্যানোটিউব মেটালিক বিহেভিয়ার শো করছে অথবা সেমিকন্ডাক্টর বিহেভিয়ার শো করছে, তার মানে কি? সে এই বিহেভিয়ার গুলো শো করবে। কোন একটা অক্সাইড মেটালিক বিহেভিয়ার শো করছে, যেমন তুমি যদি রেহনিয়াম বা রুথেনিয়াম ডোপ করো কোন একটা এলিমেন্টে, অনেক সময় দেখবে একটা পি টাইপ বা এন টাইপ সেমিকন্ডাক্টর মেটালিক বিহেভিয়ার শো করছে। এর মানে কি? তার টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়তেছে, যেটা হওয়ার কথা ছিল না। তার কন্ডাক্টিভিটি তখন কে কন্ট্রোল করছে? কনসেন্ট্রেশন না মোবিলিটি? মেটালের মতো মোবিলিটি কন্ট্রোল করছে। যখন সে সেমিকন্ডাক্টরিং বিহেভিয়ার শো করবে তখন ক্যারিয়ার কনসেন্ট্রেশন কন্ট্রোল করবে, রাইট? আমরা আগেই বলেছি যে ক্যারিয়ার কনসেন্ট্রেশনটা ইম্পর্টেন্ট হচ্ছে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। সো এই যে আলফা এর ভ্যালুটা, কোএফিসিয়েন্ট অফ থার্মাল টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি, এটা পজিটিভ হবে মেটালের ক্ষেত্রে, নেগেটিভ হবে সেমিকন্ডাক্টর ইনসুলেটরের ক্ষেত্রে। কোনো কনফিউশন আছে? আচ্ছা, সাম সিরামিক হ্যাভিং এনার্জি ব্যান্ড গ্যাপ, হ্যাভিং এনার্জি ব্যান্ড গ্যাপ মানে কি? জিরো না, জিরো না মানে নট মেটালিক, আর পিসি ম্যাটেরিয়াল।
তার মানে টেম্পারেচার পজিটিভ টেম্পারেচার কোএফিশিয়েন্ট ম্যাটেরিয়াল, মানে জিরো না হলেও কিছু কিছু সিরামিক আছে যারা কি করে পজিটিভ টেম্পারেচার কোএফিশিয়েন্ট শো করে, মেটালিক বিহেভিয়ার শো করে উইদাউট এনি ইফেক্ট। তার মানে কি সে মেটালিক না কিন্তু তার নেচারে মেটালিক টেন্ডেন্সি আছে। তো নেচারে মেটালিক টেন্ডেন্সি কখন থাকে? যখন ইলেকট্রন ইজিলি ফ্লো করতে পারে, রাইট? কারণ ইজি ইকুয়াল টু 0 হলে আমরা জানি ওভারল্যাপিং থাকে, ইজি ফ্লো করতে পারে। তাহলে বেরিয়াম টাইটেনেট কেন এমন করছে? আমরা বেরিয়াম টাইটেনেটের উপর আলাদা একটা লেকচার থাকবে আমাদের। বেরিয়াম টাইটেনেট কেন এটা করছে? বিকজ দিস হ্যাজ নাথিং টু ডু উইথ কন্ডাকশন অ্যাক্রস ব্যান্ড গ্যাপ, রাদার হ্যাজ গ্রেন বাউন্ডারি ইফেক্ট। এখানে গ্রেন বাউন্ডারি দিয়ে তোমার কন্ডাক্টিভিটি হয়। তার মানে শুধু পলিক্রিস্টালিন ফর্মেই আমি এটা দেখতে পারবো? পলিক্রিস্টালাইন ফর্মে দেখতে পাবা, সিঙ্গেল ক্রিস্টালে পাবা না। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, সো অলসো দ্যাট উইল বি গ্রেন সাইজ ডিপেন্ডেন্ট। সো আমরা এখানে মোটামুটি তোমাদের আইডিয়া দেওয়া হয়েছে মেবি আলফা সম্পর্কে। আচ্ছা, এখন আমরা এই লেকচারটা এই স্লাইডটাতে যাই। এখানে এই ছবিটা থেকে কি ব্যাখ্যা করতে পারো? এই ছবিটা থেকে তোমরা কি বুঝতেছো? কন্ডাক্টিভিটির সাথে ইনভার্স টেম্পারেচার প্লট করা হয়েছে। রাইট, তাহলে টেম্পারেচার যদি বাড়ে লেফটে, কন্ডাক্টিভিটি কি হচ্ছে? বাড়তেছে না কমতেছে? এটা কিন্তু কন্ডাক্টিভিটি। হ্যাঁ, তো বাড়ছে মানে কিছু কিছু ক্ষেত্রে। আমার টেম্পারেচার বাড়ছে কোন পাশে? এখানে আর লেফটে বাড়ছে। লেফটে টেম্পারেচার বাড়তেছে। টেম্পারেচার বাড়লে কন্ডাক্টিভিটি বাড়তেছে। কাদের ক্ষেত্রে বাড়তেছে আর কাদের ক্ষেত্রে কমতেছে? কমতেছে কাদের ক্ষেত্রে সেটা বলো। উপরে ক্রোমিয়াম ডাইঅক্সাইডের ক্ষেত্রে কমতেছে। এই কমাটা কি মেটালিক নেচার না সেমিকন্ডাক্টিং নেচার? মেটালিক। তার মানে দেখো, সকল সেমিকন্ডাক্টর ইনসুলেটর হায়ার টেম্পারেচারে হায়ার কন্ডাক্টিভিটি, কিন্তু দুই একটা অক্সাইড হায়ার টেম্পারেচারে মেটালিক নেচার শো করছে। কেন কেন সে মেটালিক হয়ে গেল? তার একটা এক্সাম্পল আমি এখন ব্যান্ড থিওরি দিয়ে এক্সপ্লেইন করবো এবং দেখাবো যে এই ব্যান্ড থিওরি তোমার ঠিক এই ব্যান্ডটার সাথে মিলে যাবে, এই ব্যান্ডটার সাথে মিলে যাবে, মনোভ্যালেন্টের সাথে মিলে যাবে। আচ্ছা, টাইটানিয়াম ডাইঅক্সাইড এবং TiO কমপ্লিট ডিফারেন্ট। TiO2 হচ্ছে ইনসুলেটিং না, TiO হচ্ছে কন্ডাক্টিং, TiO2 হচ্ছে সেমিকন্ডাক্টিং। TiO হচ্ছে অনেকটা মেটালিক নেচার শো করে। তোমরা বাকিরা কি বুঝতেছো? জি স্যার, বুঝতেছি। কোর্সটা সোজা, কিন্তু ভালো মতো না বুঝলে টার্ম ফাইনালে কিন্তু কোশ্চেন আনসার করতে পারবা না। বুঝতে পারছো? আচ্ছা, টাইটানিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখো। বহিঃস্তরে 4টা ইলেকট্রন আছে, 3d2 4s2। যখন Ti2 হয় প্লাস হয় তখন 3d2 থাকে, 4s2 থাকে না। আর যখন Ti4 প্লাস হয় তখন 3d2 4s2 সবগুলো ছেড়ে দেয়। সো যদি Ti4 এর কথা চিন্তা করি তাহলে, আচ্ছা এখন আবার একটা কোশ্চেন চলে আসছে, এখানে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড কে তৈরি করবে? এখানে কিন্তু টাইটানিয়াম আছে, অক্সিজেন আছে। আচ্ছা, প্রথম আগে আমরা এখানে যাই যে এখানে ভ্যালেন্স ব্যান্ড কে তৈরি করে আর কন্ডাকশন ব্যান্ড কে তৈরি করে, বলতে পারবা? আমি বোঝাতে পারছি? Ti4 প্লাস এটার কন্ডাকশন ব্যান্ড কই বলো তো? 3D অথবা 4s। 3D অথবা 4s, রাইট? আচ্ছা, আর ভ্যালেন্স ব্যান্ড 3p 3s2 3p6। হ্যাঁ, কিন্তু তোমাদের এখানে মনে রাখতে হবে এখানে কিন্তু অক্সিজেন আছে। এবং আমরা যেটা দেখতে পাই এক্সপেরিমেন্টালি, আমি তোমাকে দেখাবো, আমার একটা পাবলিশ পেপার থেকে একটু পরেই দেখাবো, আমরা যেটা দেখতে পাই সেটা হলো অক্সিজেনের 2p বেসিক্যালি ভ্যালেন্স ব্যান্ডটা তৈরি করে, নট টাইটানিয়ামের 3p। টাইটানিয়ামের 3p আরো নিচের দিকে থাকে, তার কন্ট্রিবিউশন অনেক কম। এগুলো হাইব্রিডাইজড হয়ে যায়। অক্সিজেনের 2p তারপর টাইটানিয়ামের 3p, এই দুইটা মিলে ঝিলে তারপরে হাইব্রিডাইজড করে ভ্যালেন্স ব্যান্ড তৈরি করে। ওখানে কন্ট্রিবিউশনটা মেইনলি অক্সিজেনের থাকে। বই বলে এত ডিটেল দেখায় নাই, বইতে জাস্ট বলেছে এটা অক্সিজেন 2p ভ্যালেন্স ব্যান্ড, হোয়াটএভার, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। আচ্ছা, এখন আমরা যদি এখানে কি বলেছে, এনার্জি ব্যান্ড ট্রানজিশন মেটাল অক্সাইড, ডি ব্যান্ড এমটি মেটালিক অক্সাইড। এটা লেফটে যে ছবিটা এটা হচ্ছে Ti4 এ, TiO2 যেটা TiO2 মানে কি Ti4 প্লাস, ঠিক আছে? এখানে কি ভ্যালেন্স ব্যান্ড পুরোটা খালি না, সরি কন্ডাকশন ব্যান্ড পুরোটা খালি না Ti4 প্লাসে? यस স্যার। কারণ ওর 3d 4s কোথাও কোনো ইলেকট্রন নাই,
কন্ডাকশন ব্যান্ড কে তৈরি করছে? মেটালের ডি ব্যান্ড। ডি মানে কি? 3D। মেটালের 3D। সো এই জায়গাটা কন্ডাকশন ব্যান্ড পুরো খালি। তাহলে TiO2 কি ইনসুলেটর হবে না বা সেমিকন্ডাক্টিং হবে না? বোঝা যায়, মানে এখানে গ্যাপ আছে। আচ্ছা, হোয়াট অ্যাবাউট TiO2? Ti2+, TiO যেটা টাইটানিয়াম অক্সাইড, Ti2+ এর ক্ষেত্রে যেটা হচ্ছে অনলি 3d2 ইলেকট্রন থাকে, 3d2। এখন 3d2 থাকলেও ডি এর মধ্যে কয়টা জায়গা আছে বলতো? 5টা, 5 গুণ 10টা। হ্যাঁ, 10টা স্টেট আছে, সেখানে মাত্র 2টা ইলেকট্রন। তাহলে এই ছবিটাকে অনেকটা এরকম হয় না, ডান পাশেরটার মতো? জি স্যার। তার মানে তার ডি এর মধ্যে সামান্য কিছু ইলেকট্রন রয়ে গেছে। এখন কি সেই মনোভ্যালেন্টের যে আমরা যে মেটালিকের কন্ডাক্টরের একটা ব্যাখ্যা দিয়ে আসছি ওই ছবিটার মতো হয়ে গেল না? জি স্যার। এবং এখানে সে এখন ইলেকট্রন শো করে। এই কারণেই কিন্তু TiO মনোভ্যালেন্ট মেটালের নেচার শো করে, TiO কন্ডাক্টিং নেচার শো করে, কিন্তু TiO2 একটা সেমিকন্ডাক্টর বা ইনসুলেটিং বিহেভিয়ার শো করে। সো মেটালিকের ক্ষেত্রে যত না আমরা এই ধরনের স্ট্রাকচার দেখতে পাই, অক্সাইড গুলোর ক্ষেত্রে আমরা আরো বেশি দেখতে পাই। কিন্তু আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো যে এগুলোকে এত সহজে তুমি যে কোনো এলিমেন্টে ইলেকট্রন বিন্যাস থেকে এভাবে ব্যাখ্যা দিতে পারবে না। কেন পারবে না সেটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল নিয়ে আসছি। উপরের ছবিটা দেখো, TiO যদিও মেটালিক, কিন্তু MnO, FeO, COO, NiO এরা কিন্তু মেটালিক না। কেন? এরা সবাই ট্রানজিশন, সবাই একই পর্যায়ে অবস্থিত, এদের সবারই স্ট্রাকচার সেম, সবারই ডি অরবিটালে 2টা করে ইলেকট্রন থেকে যাবে, তাই না? বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন সংখ্যা তো চেঞ্জ হচ্ছে না বই স্তরে, নাকি? না, হচ্ছে D2, D3, D4, D5 এভাবে হচ্ছে, বাট স্টিল এই স্ট্রাকচারটা থাকছে। কিন্তু ওরা কেউ কন্ডাক্টিং হচ্ছে না। আমি জাস্ট কমপ্লেক্সিটিটা বোঝানোর জন্য এক্সাম্পলটা এনেছি যে কত রকম ইস্যু এখানে অ্যারাইজ করতে পারে। আমরা যতই ডান দিকে যাই, নিউক্লিয়ারে পজিটিভ চার্জ বাড়তে থাকে এবং অ্যাটমের রেডিয়াস ছোট হতে থাকে। আচ্ছা, এটা গেল একটা। দ্বিতীয়ত, এই যে এখানে একটা হাইট দেখতে পাচ্ছ, এটা কিসের হাইট বলো তো? কন্ডাকশন এনার্জি ব্যান্ডের হাইট, মানে কোন ব্যান্ডের? ডি ব্যান্ডের। হ্যাঁ। আচ্ছা, এই ডি ব্যান্ডের হাইট পিওর মেটালে যা, পিওর টাইটানিয়ামের ডি ব্যান্ডের যে হাইট, মেটাল অক্সাইডের ডি ব্যান্ডের হাইট কিন্তু সেম না। কারণ DXY, DYZ এবং DZX এরা কিন্তু একটা একটাকে ওভারল্যাপ করে। কেউ কিন্তু কারো জায়গায় বসে না, ওভারল্যাপ করে। ওভারল্যাপ করে একটা ব্যান্ড উইডথ তৈরি করে, রাইট? আচ্ছা, মেটালের ক্ষেত্রে তারা যেভাবে ওভারল্যাপ করে, মেটাল অক্সাইডের ক্ষেত্রে তারা সেভাবে ওভারল্যাপ করতে পারে না। হ্যাঁ, অবভিয়াসলি। কারণ মেটালের ক্ষেত্রে মেটালগুলো হচ্ছে নিয়ারেস্ট নেইবার, মেটাল অক্সাইডের ক্ষেত্রে মেটালগুলো নিয়ারেস্ট নেইবার না, মাঝখানে অক্সিজেন গুলো ঢুকে তাদেরকে বাধা দেয়। এর ফলে DXY, DYZ, DZX এরা কিন্তু ঠিকমতো ওভারল্যাপ করতে পারে না। যদি ওভারল্যাপ করতে না পারে তাহলে কি এই হাইটটা কমে যাবে না? স্যার, কমেও যেতে পারে, স্প্লিটও হয়ে যেতে পারে। স্প্লিট হবে না, স্প্লিট হওয়ার সুযোগ নেই, ঠিক আছে? হাইটটা কমে যাবে বেসিক্যালি। আচ্ছা, এখন যেটা হবে, যখন আমরা ডান দিকে যাই অ্যাটমগুলো সাইজ ছোট হয়। সাইজ ছোট হওয়ার কারণে ফার্দার রেস্ট্রিকশন ইম্পোজড হয়। এজ এ রেজাল্ট, উপরের ছবিটা দেখো, এটা হচ্ছে ডি অরবিটালের উইডথ টাইটানিয়ামের ক্ষেত্রে। অথচ ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেলের ক্ষেত্রে ডি অরবিটালের কোনো হাইটই নেই, দেখতে পাচ্ছ? জি স্যার। তার মানে ডান দিকের এলিমেন্টগুলোর ক্ষেত্রে ডি অরবিটালকে আমরা বলি ন্যারো উইডথ ডি অরবিটাল। এখানে পার্শিয়াল ইলেকট্রন থাকলেও কন্ডাকশনের কোনো সুযোগ পায় না। সো এটা কি নিউক্লিয়ার চার্জ বাড়ার সাথে রিলেটেড? নিউক্লিয়ার চার্জ বাড়ার সাথে সাথে ইফেক্টটা হচ্ছে সাইজ কমে যাওয়ার কারণে এবং ওভারল্যাপিং রেস্ট্রিক্টেড হওয়ার কারণে। এজ এ রেজাল্ট, ডি অরবিটালের উইডথ কমে যাওয়ায় ডি অরবিটালটা স্প্লিটের তুলনায় মোর অর লেস লোকালাইজড হয়ে গেছে উইথ এ ভেরি ন্যারো হাইট। এবং এই ন্যারো হাইট হয়ে যাওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি এগুলোতে সিমিলার ইলেকট্রন বিন্যাস আসলেও FeO, COO, নিকেল অক্সাইড এরা এতটা কন্ডাক্টিং না যতটা টাইটানিয়াম অক্সাইড হয়। স্যার, এখন টাইটানিয়ামের সাথে একই গ্রুপে পড়েছে হাফনিয়াম এবং জিরকনিয়াম। হাফনিয়াম এবং জিরকনিয়ামের মনোক্সাইডও কি স্যার কন্ডাক্টিং? দেখতে হবে, মুখস্থ বলতে পারতেছি না, স্ট্রাকচার থেকে দেখতে হবে, ওর ডি অরবিটালের সাইজ দেখতে হবে। একটা হচ্ছে তুমি এমনি নেটে সার্চ দিয়ে দেখতে পারো তারা কন্ডাক্টিং কিনা,
আরেকটা হচ্ছে ওদের ডি অরবিটালের আকৃতি কেমন সেটা। আর এটা একটা এক্সাম্পল দিলাম এই কারণেই, শুধুমাত্র এখানে হাজার হাজার এরকম কনসেপ্ট আছে, একটা দুইটা না। হ্যাঁ, অরবিটাল থিওরি গুলো অনেক কমপ্লিকেটেড। সো তুমি হঠাৎ একটাতে দেখবে আবার এরকমই ন্যারো, কিন্তু সেখানে আবার কন্ডাকশন আসছে, সেখানে তো অন্য কোনো থিওরি চলে আসছে। ঠিক আছে, সো জাস্ট একটা এখানে মেইন একটা দুইটা জিনিস বোঝালাম, দুই তিনটা জিনিস। একটা হলো তোমার অক্সাইড কিছু কিছু মেটালিক নেচার শো করছে, এটা একটা। আরেকটা হলো যে টাইটানিয়াম অক্সাইড, এটা মনোভ্যালেন্ট মেটালের মতো নেচার শো করছে। আর থার্ড থিংটা একটা জাস্ট একটা ভেরিয়েশন দেখালাম আর কি, যে কিভাবে বিভিন্ন অরবিটাল শেপ ডিফারেন্সের কারণে এই এগুলো হতে পারে। মোটামুটি বোঝা গেছে? তোমরা মনোযোগ দিয়ে পড়লে, বই পড়লে আরো বুঝতে পারবা। এখানে টেম্পারেচার ইফেক্টে দুইটা স্লাইড আছে। আমরা টেম্পারেচার যদি কমাতে থাকি তাহলে রেজিস্ট্যান্স কি হবে? কমবে। এখানে রেজিস্ট্যান্স কমবে। আচ্ছা, এখানে আমরা যে কাজটা করেছি দেখো, এটা হচ্ছে পিওর ম্যাটেরিয়াল। পিওর না হলেও আসলে পিওর কপার অনেক সময় জিনিসটা শো করে, ভেরি ভেরি হাই পিওর। আদারওয়াইজ অন্যান্য ম্যাটেরিয়াল এই গ্রাফটা শো করে। তাহলে এই যে টেম্পারেচার বাড়লে, টেম্পারেচার কমলে রেজিস্ট্যান্স কমতেছে, কেন কমতেছে বলো তো? কলিশন কমছে, তাই। কলিশন কমছে। বেসিক্যালি যেটা হয় যে টেম্পারেচার বাড়লে ল্যাটিসে ভাইব্রেশন হয়, ল্যাটিস একটা ইলাস্টিক ওয়েভ তৈরি করে। ইলাস্টিক ওয়েভ বলতে ফোননের ওয়েভকে বোঝানো হয়। সেই ফোনন গুলো ইলেকট্রনের সাথে কলিশন করে, ইলেকট্রন ইলেকট্রন ফার্দার কলিশন হয়, রিল্যাক্সেশন টাইম কমতে থাকে, কন্ডাক্টিভিটি কমতে থাকে। এই জায়গাটায় কি হচ্ছে? আমরা একটা কনস্ট্যান্ট হাইট পাচ্ছি পিওরের সাথে যে কোনো ম্যাটেরিয়ালের। সো এই অংশটুকু কি? এই অংশটুকুতে কলিশন ইফেক্ট নাই। তার মানে কলিশনের ইফেক্ট হচ্ছে এইটুকু, তার আগে একটা ছোট্ট অংশ আছে। এই অংশটাকে আমরা সাধারণত স্ট্রাকচারাল বলি। হ্যাঁ, এক এক বইতে এটাকে স্ট্রাকচারাল বলে, আর কিছু বইতে এটাকে আবার দুই তিনটা ভাগও ভাগ করেছে। যেমন ওরা একটা বলেছে যে এটা হচ্ছে তোমার জাস্ট রিলেটেড টু কি বলতো, কলিশন। এটা হচ্ছে ডিফেক্ট, এটা হচ্ছে ম্যাটেরিয়ালের ডিফেক্ট। একটা ম্যাটেরিয়ালকে জিরো টেম্পারেচারে নিয়ে আসলো, কিছু ডিফেক্ট থাকবে, ডিফেক্টের কারণে তার রেজিস্ট্যান্স থাকবে, গ্রেন বাউন্ডারি, ডিসলোকেশন, ভ্যাকেন্সি। সো ডিফেক্ট গুলো তোমার কি করবে? স্ক্যাটার করবে, স্ক্যাটার করবে। এর কারণে এটা হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে যে রেজিস্ট্যান্স দেখতে পাই তার মধ্যে ডিফেক্টটা ফিক্সড, এবং তারপরে আসছে এটা। তাহলে বলো ডিফেক্টটা কি লো টেম্পারেচারে ডমিনেন্ট হবে না হাই টেম্পারেচারে? লো টেম্পারেচারে। লো টেম্পারেচারে। হাই টেম্পারেচারে এই অংশ নিয়ে আমরা খুব একটা চিন্তা করি না। যদি ভেরি লো টেম্পারেচারে তুমি কোনো ইকুইপমেন্ট নিয়ে, কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কাজ করতে যাও, তখন তোমাকে চিন্তা করতে হবে যে আসলে ও ডিফেক্ট কিভাবে কন্ট্রোল করছে। আদারওয়াইজ তোমার ডিফেক্ট নিয়ে চিন্তা করার দরকার নেই। আচ্ছা, হাই টেম্পারেচারে তো ডিফেক্ট ক্রিয়েট হয়, রাইট? তখন কি আমার চিন্তা করার দরকার আছে? তখন দরকার নেই, কারণ তখন ডিফেক্ট যতটা না বাড়বে তার চেয়ে আমার তার চেয়ে ডমিনেট করবে। তার মানে একমাত্র লো টেম্পারেচারে আমরা ডিফেক্টটাকে নিয়ে চিন্তা করতে পারি। আরেকটা যেটা দেখানো হচ্ছে এটা ডিফরমেশন, একই জিনিসই। সেটাও তোমার তুমি যত ডিফর্ম করবা, এখানে মনে আরেকটা ছবি দিচ্ছি আমি, এই যে দেখো, এটা হচ্ছে পিওর কপারের। এটা কপার 1.12% নিকেল অ্যাড করলাম। অ্যাড করার পরে এই হাইটটা হলো তার ডিফেক্ট। সলিড সলিউশনও তো ডিফেক্ট, রাইট? সলিড সলিউশনও ডিফেক্ট। আমি যত 2.16, 3.32 যত বাড়াচ্ছি, দেখো আমার জিরো টেম্পারেচারেই কিন্তু আমার ইয়ে হচ্ছে, রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে। এট দ্য সেম টাইম যদি তুমি ডিফর্ম করো, ডিসলোকেশন ডেনসিটি বেড়ে যায়, তাহলেও কিন্তু তোমার রেজিস্ট্যান্স বেড়ে যাবে। আচ্ছা, আমাদের খুব বেশি কিছু বাকি নাই, আমরা শেষ করে দেবো বাকি স্লাইড গুলো। শেষ করার আগে তোমাদেরকে একটা বলি, সেটা হলো যে আমি তোমাদের এখন পর্যন্ত যে বইগুলো ফলো করাচ্ছি, এগুলো কিন্তু যেমন এটা হচ্ছে চ্যাপ্টার 1 লিভিংস্টোনের বই, এটা অনলাইনে সফট কপি পাবা। ঠিক আছে, চ্যাপ্টার 1 লেকচার 1 চ্যাপ্টার 1 থেকে পড়ানো হয়েছে। এই যে চ্যাপ্টার 1 এটা হচ্ছে লিভিংস্টোন। আমাদের লেকচার 2 যেটা ছিল সেটাও কিন্তু চ্যাপ্টার 1 লিভিংস্টোন। সো বইটা তোমরা কালেক্ট করতে পারো ইজিলি, সফট কপি।
এটাও চ্যাপ্টার 1 লিভিংস্টোন। সো লেকচার 1 2 3 লিভিংস্টোনের চ্যাপ্টার 1, এটা তোমরা অনলাইনে পাবা। লেকচার 4টা আমি পড়িয়েছি তোমাদের চ্যাপ্টার 30 কার্টার, নামটা ভুল করছি, এটা এমজি কার্টার, পরে কি ছিল নাম, নর্টন। নর্টন বইটা কি করলো? আচ্ছা হ্যাঁ, কার্টার এন্ড নর্টনের বই। আচ্ছা যাই হোক, এটাও অনলাইনে অ্যাভেলেবল এই বইটা, সফট কপি। সো এটা চ্যাপ্টার 30 আমরা এখান থেকে ফলো করেছি। এগুলো সব ওই চ্যাপ্টারে আছে, যে ফিগার 30.1। ঠিক আছে, এই ছবিটা হয়তো অন্য বই থেকে নেওয়া হয়েছিল, এটা বাইরে থেকে নেওয়া হয়েছে। দুই একটা জিনিস, এগুলো তুমি মোরাললেস দুই একটা ইকুয়েশন ছাড়া, এই দুই একটা জিনিস ছাড়া সবই চ্যাপ্টার 30 তে পাবা। এরপর আজকের লেকচার যেটা, এটাও চ্যাপ্টার 30 আমরা ফলো করছি, স্লাইড 1 থেকে 4 পর্যন্ত। আচ্ছা, এরপরে আমাদের এই সাবজেক্টটা হচ্ছে মেইনলি, আমাদের কোর্সের নাম কি? ফিজিক্যাল প্রপার্টি অফ ম্যাটেরিয়ালস। ফিজিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালস, ঠিক আছে। কিন্তু আমাদের সিলেবাস যেটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে ইলেকট্রনিক প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালস, সিলেবাস যেটা ইন্ডিকেট করে। এবং ইলেকট্রনিক প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালস বলতে বোঝায় কন্ডাকশন রিলেটেড, দ্যাট মিন্স কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর, ইন্ডিকেট করে অপটিক্যাল ম্যাগনেটিক প্রপার্টি, সুপারকন্ডাক্টিভিটি, এট দ্য সেম টাইম থার্মাল প্রপার্টিজ। বাট থার্মাল প্রপার্টিজে আমরা আসলে ইন্টারেস্ট একটু কম, কারণ আমরা ম্যাক্সিমামই আলোচনা করছি আসলে অ্যাডভান্স নিয়ে, আমরা কিন্তু মেটাল নিয়ে কথা বলছি না। তুমি যখনই অপটিক্যাল ম্যাগনেটিক বলো, এগুলো কোনো কিছু কিন্তু মেটালে নাই, এগুলো সবই আমাদের অ্যাডভান্স ম্যাটেরিয়াল, এবং অ্যাডভান্স ম্যাটেরিয়াল সবই কি সিরামিক। কেন স্যার, ম্যাগনেটিজম তো মেটালেও দেখা যায়। ম্যাগনেটিজম মেটালে দেখা যায়, কিন্তু সেই মেটালে ম্যাগনেটিজম নিয়ে আমরা কাজ করি না কোথাও। ঠিক আছে, তুমি তো পিওর মেটাল নিয়ে কোনো ম্যাগনেটিক ডিভাইস তৈরি করতেছি না কোথাও, সেটা ম্যাগনেটিজম তো কিছুই না, নাথিং। ঠিক আছে, সো খালি ম্যাগনেট ধরে তো লাভ নাই। সো আমাদের এই জায়গাগুলোতে আমরা যাই, কিন্তু থার্মাল যে প্রপার্টি গুলো আছে এগুলো আসলে আমাদের অ্যাডভান্স অ্যাপ্লিকেশনে খুব বেশি ইম্পর্টেন্ট না, যে কারণে আমরা আমাদের লেকচারে থার্মাল প্রপার্টিকে খুব বেশি ইম্পর্টেন্স দিচ্ছি না। থার্মাল প্রপার্টি আমি এখানে অল্প একটু দিয়ে শেষ করে দিয়েছি, সেটা হচ্ছে চ্যাপ্টার 19, 21 and 22 হিউমেলের বুক, ইলেকট্রিক প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালস। এটা অনলাইনে অ্যাভেলেবল, ছোট ছোট চ্যাপ্টার, 2-3 পেজের চ্যাপ্টার এগুলা। ঠিক আছে, চ্যাপ্টার 19, 21, 22, চ্যাপ্টার 20 আছে, এটা হচ্ছে তোমার কোয়ান্টাম থিওরি। কোয়ান্টাম থিওরি আমাদের সিলেবাসের বাইরে টোটালি, সো কোয়ান্টাম থিওরি এখানে আসবে না। 19, 21 এবং 22 বেসিক 2-3টা টার্ম আমি তোমাদের জন্য নিয়ে আসছি এখানে, এগুলো ম্যাক্সিমাম জিনিসই তোমরা জানো। এই বইটাও কিন্তু অনলাইনে অ্যাভেলেবল, হিউমেলের বইটা। হিউমেলের বইয়ের অনেক চ্যাপ্টার আমরা ফলো করব, কার্টারেরও অনেক ফলো করব, বাট লিভিংস্টোন মনে হয় আর ফলো করব না, ওটা আগে তোমাদের ফলো করতো, যেহেতু আমরা সিলেবাস চেঞ্জ করে ফেলছি পুরো। তো এখানে দেখো, এখানে যেগুলো আছে এগুলো সবই তোমরা মোরাললেস জানো, সো আমি 10 মিনিটের মধ্যে শেষ করে দিব পুরোটাই। একটা হচ্ছে হিট ক্যাপাসিটি, আমরা জানি যে ওয়ার্ক ডান এবং হিট হচ্ছে টোটাল এনার্জি চেঞ্জ। আমরা যখন কোনো কিছুর উপর ওয়ার্ক করি এবং হিট দেই, তখন ডেল্টা ই হচ্ছে ওয়ার্ক ডান প্লাস কিউ। আর যেহেতু আমরা হিট নিয়ে কথা বলছি, আমরা ধরে নিই আমরা ওয়ার্ক ডান করছি না, W0, তাহলে যে পরিমাণ হিট চেঞ্জ হবে সেই পরিমাণই এনার্জি চেঞ্জ হবে। বেসিক কনসেপ্ট, এখানে নতুন তেমন শেখার কিছু নেই, এগুলো তোমরা ম্যাক্সিমামই জানো। সেটা হলো যে হিট ক্যাপাসিটি কি? হিট ক্যাপাসিটি হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্টে টেম্পারেচার সার্টেন ডিগ্রি বাড়াতে কি পরিমাণ এনার্জি লাগে, জুল পার কেলভিন। এটা একটা। আর একটা কনসেপ্ট হচ্ছে সিপি/সিভি, এটাও তোমরা জানো, একটা কনস্ট্যান্ট ভলিউমে, একটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে। এবং আমরা জানি সিপি ইজ গ্রেটার দ্যান সিভি। কেন বলো তো? কনস্ট্যান্ট প্রেসারে বেশি এনার্জি কেন লাগে? কেননা কনস্ট্যান্ট প্রেসারে কোনো কিছু টেম্পারেচার বাড়াতে হলে ওটার যে ভলিউম আস্তে আস্তে কিছুটা বাড়ে, সেই ভলিউম বাড়ানোর জন্য আমাকে কিছুটা এক্সেস এনার্জি লাগে, রাইট? ভলিউমের জন্য এক্সেস এনার্জি লাগে, ওটাই সিপি মাইনাস সিভি। ঠিক আছে, এটাকে কম্প্রেসিবিলিটি বলে, এটাকে। তো এগুলো তোমরা জানো মোরাললেস। আচ্ছা, একটা হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। স্পেসিফিক হিট ক্যাপাসিটি হচ্ছে জুল পার গ্রাম কেলভিন, আর আগেরটা ছিল জুল পার কেলভিন। তার মানে জুল পার গ্রাম কেলভিন মানে প্রতি গ্রামের ক্ষেত্রে কতটুকু লাগে। ঠিক আছে স্যার, এসআই ইউনিটে কিলোগ্রাম হবে না? বুঝি নাই। এসআই ইউনিটে স্যার কিলোগ্রাম হবে না, জুল পার কিলোগ্রাম কেলভিন? করলে করতে পারে হয়তো বা, এটা যখন যেখানে যা ইচ্ছা করে, খুব বেশি কিছু যায় আসে না। ঠিক আছে, বইতে এভাবেই ফলো করছে বা এভাবেই লিস্ট করা হয়, কারণ কিলোগ্রামে গেলে তোমার পয়েন্টে চলে আসে ভ্যালুগুলা, সেই জন্য আর কিছু না।
নাকি না আরো বেশি হয়ে যাবে নিচে তো হোয়াটএভার এখানে এটাও আমরা জানি না q = ms del থিটা সেগুলো সিম্পল ইকুয়েশন যেটা বোঝাতে চাবো এখান থেকে সামথিং যেটা আমাদের চোখে পড়তে পারে সেটা হলো স্পেসিফিক হিট খেয়াল করো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 0.8 আয়রনের ক্ষেত্রে 0.44 তার মানে কি অ্যালুমিনিয়ামের 1 গ্রামের টেম্পারেচার 1 কেলভিন বাড়াতে বেশি হিট লাগে না আয়রনের জন্য বেশি লাগে অ্যালুমিনিয়ামের বেশি লাগে বেশি লাগবে অ্যালুমিনিয়ামের বেশি লাগে কয় গুণ বেশি লাগে প্রায় অলমোস্ট 2 টাইমস লাগে আচ্ছা আবার আমরা যদি নিচের দিকে যাই বা উপরে যাই যেমন সিলভারে 0.235 এটা প্রায় আরো হাফ তাই না 0.449 এর অর্ধেক লাগে यस স্যার এখান থেকে আমরা কিছু গেস করতে পারি কিনা মোলার অ্যাটমিক মাসটা দেখো অ্যালুমিনিয়ামের হচ্ছে 27 আর আয়রনের 55 আয়রনের ডাবল আমরা দুইজনেরই 1 গ্রামের টেম্পারেচার বাড়াচ্ছি কিন্তু অ্যালুমিনিয়ামের 1 গ্রামে যতটা অ্যাটম আসবে আয়রনের 1 গ্রামে কি ততটা অ্যাটম আসবে নাকি অর্ধেক আসবে অর্ধেক কারণ ডেনসিটি বেশি কার আয়রনের সো আয়রনের 1 গ্রামে অ্যাটম সংখ্যা হবে হাফ অ্যালুমিনিয়ামের 1 গ্রামে অ্যাটম সংখ্যা হবে ডাবল অ্যালুমিনিয়ামের 1 গ্রামে যদি 100টা অ্যাটম আসে আয়রনে আসবে 50টা এখন কিছু বোঝা যায় 100টা অ্যাটমের জন্য 0.89 এনার্জি 50টার জন্য 0.44 এনার্জি তাহলে বেশি এনার্জি কেন লাগতেছে অ্যাটমের নাম্বারের জন্য আচ্ছা আমরা যদি আরেকটা দেখি যেমন এটা 55 এটা 100 এটা ডাবল না 55 110 প্রায় ডাবল 0.449 0.235 তাহলে কি আমরা বলতে পারি যে অ্যাটমের সংখ্যার সাথে আসলে হিটটা রিলেটেড হ্যাঁ সো এই কারণেই আমরা স্পেসিফিক হিট ক্যাপাসিটির পরিবর্তে নতুন একটা টার্ম নিয়ে আসি সেটাকে বলা হয় মোলার হিট ক্যাপাসিটি জুল পার গ্রাম কেলভিনের জায়গায় জুল পার মোল কেলভিন এবং ইন্টারেস্টিংলি জুল পার মোল কেলভিনে সবার অলমোস্ট কনস্ট্যান্ট এটা হচ্ছে 25 তার মানে আমরা বলি যে ম্যাটেরিয়ালগুলোর ক্ষেত্রে আসলে এটা ডিপেন্ড করছে তুমি কতগুলো এরপরে তো অবশ্যই ডিফারেন্স থাকবে ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ডিফারেন্স থাকবেই বাট আসলে এটা মেইনলি ডিপেন্ড করে অ্যাটমের উপর হ্যাঁ অ্যাটমের ডেনসিটি বেড়ে যাওয়ার কারণে তখন আমরা বলি যে বিভিন্ন ম্যাটেরিয়ালে বিভিন্ন রকম লাগে বাট ডেনসিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে এটা ডিটেইলে যাব না আমরা এটা কোয়ান্টাম থিওরি দিয়ে কিছু এক্সপ্লেনেশন আছে এটা তো ওটা এত ডিটেইলে যাব না আমরা কিন্তু এখানে অল্প কিছু অবজারভেশন আছে অবজারভেশনটা হলো যে আচ্ছা সিভির ক্ষেত্রে মনে হয় এটা বলি নাই না সিভির ক্ষেত্রে একটা ছিল সিপি এবং সিভির ক্ষেত্রে আচ্ছা সিভির ক্ষেত্রে এই যে সিভি আচ্ছা হ্যাঁ সিভি যেটা টেম্পারেচার বাড়াতে থাকলে সিভিটা শুরুতে খুব কম থাকে এরপরে এই যে at heat capacity is 0 at t equal to 0 at t equal to 0 তে হিট ক্যাপাসিটি 0 থাকে ম্যাটেরিয়ালের যখন t বাড়াতে থাকে সিভি নরমালি t কিউব হিসেবে প্রপোর্শনালি বাড়তে থাকে বাড়তে বাড়তে একটা ফাইনাল টেম্পারেচার থিটা ডি বলি আমরা থিটা টি তে গিয়ে অলমোস্ট 96% ভ্যালু রিচ করে সেটা 96% মানে ওই ম্যাক্সিমাম ভ্যালু 96 এই থিটা ডি কে বলা হয় দেবি টেম্পারেচার তার মানে হলো যে টেম্পারেচার বাড়াতে থাকলে আমরা যদিও বলে ফেলছি যে আমাদের 25 ডিগ্রি মানে কত কেলভিন 298 তো 298 কিন্তু আসলে কিন্তু 25 হয় নাই যেমন অ্যালুমিনিয়ামের কত হয়তো 23 লেডের হয়তো 24 কাছাকাছি বাট স্টিল ওরা বলে যে কে কোন টেম্পারেচারে গিয়ে তার স্যাচুরেটেড টেম্পারেচারে 96% অর্জন করতে পেরেছে কিনা ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ভ্যালু করে ওই টেম্পারেচারটা হচ্ছে এই লিস্টটা করেছে সো মেইনলি এখান থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে হ্যাঁ ম্যাটেরিয়ালগুলোর আসলে অ্যাটমের সংখ্যার উপর ডিপেন্ড করে সো সেটা কনস্ট্যান্ট এবং কিছুটা ভেরিয়েশন থাকে যেটা নেগলিজেবল হ্যাঁ সেই ইফেক্টটা বোঝার টেম্পারেচারের এই ডিফারেন্সটা বোঝার জন্য আমরা দেবি টেম্পারেচারটা ইউজ করি এখানেও দেখলে বোঝা যায় যে সবাই কিন্তু 298 এ না কিছু কিছু ম্যাটেরিয়াল যেমন কার্বন তো আসেই নেই 1850 দেখা যাচ্ছে তার সিভি কত কম তো ডিফারেন্স থাকতেই পারে আরেকটা হলো থার্মাল কন্ডাক্টিভিটি আমরা জানি যে দুই রকম বিহেভিয়ার আছে থার্মালে একটা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি এগুলো ডিটেইলে যাচ্ছি না এগুলো কিন্তু অনেক কমপ্লিকেটেড হ্যাঁ এগুলোর ভেতরে গেলে হবে কি আমাদের চ্যাপ্টার অনেকগুলো ফলো করতে হবে আমরা আমাদের অপটিক্স কভার দিতে পারবো না অপটিক্স ম্যাগনেটিজম যে কন্ডাকশন কিন্তু ইলেকট্রনের মাধ্যমেও হয় ফোটনের মাধ্যমেও হয়
ঠিক আছে, আমরা নরমালি ফোনন মনে করি, বাট বেসিক্যালি অবশ্যই ইলেকট্রনের মাধ্যমে হয়। এবং আমরা যদি এগুলো বিভিন্ন কন্ডাক্টিভিটি এক্সাম্পল দেওয়া আছে, এটা তোমরা জানো যে এগুলো মাইনাস kdT/dx। আমরা হিট ট্রান্সফার ইন সলিড যদি বলি, মেইনলি ফ্রি ইলেকট্রন ফোনন দুটিই থাকে, ইনসুলেটরের কোনো ফ্রি ইলেকট্রন নাই। তাহলে ইনসুলেটরের কন্ডাকশন হয় কার মাধ্যমে? শুধুই ফোননের মাধ্যমে। আবার মেটাল বা অ্যালয়ের ক্ষেত্রে যদি বলি, কার মাধ্যমে হয়? ইলেকট্রনের মাধ্যমে। ক্যারিয়ার ডমিনেট করে এত বেশি। আমরা যখন কিছু কাজ করেছিলাম, আমরা দেখিয়েছি কার্বন ন্যানোটিউব অ্যাড করার পরে যে কিভাবে মেকানিজম ইলেকট্রন থেকে ফোননে মুভ করে, ফোনন থেকে ইলেকট্রনে মুভ করে, এবং এইভাবে মেকানিজম কন্ট্রোল করে কন্ডাক্টিভিটি চেঞ্জ করা যায়। সেই জায়গাটা আমরা না গিয়ে আমরা ওখানে আর যাবো না। একটা জিনিস খালি বলে দিই যে মনে রাখবা যে ইলেকট্রন যখন ফ্লো করে তখন কিন্তু থার্মাল ইকুইলিব্রিয়াম মেইনটেইন হয়। যে হট এন্ড থেকে কোল্ড এন্ডে যদি কিছু ইলেকট্রন হিট নিয়ে যায়, কোল্ড এন্ড থেকেও কিন্তু হট এন্ডে কিছু ইলেকট্রন কি যাবে, ফ্লো করতে হবে না ইলেকট্রনিক চার্জ ব্যালেন্সের জন্য, নাহলে তো ভোল্টেজ ডিফারেন্স হয়ে যাবে। মেটালে যখন ইলেকট্রন এক পাশ থেকে এক পাশে ফ্লো করে কারেন্ট নেয়, তখন নিচে লোয়ার কোল্ড এন্ড থেকে হট এন্ডেও কিন্তু ইলেকট্রন ফ্লো করে, একটা ইকুইলিব্রিয়াম মেইনটেইন করে। কিন্তু ফোনন যখন মেকানিজম, তখন কিন্তু এরকম কোনো ঘটনা নাই। ফোনন যখন থাকে তখন হট এন্ডে বেশি ফোনন থাকে, কোল্ড এন্ডে কম ফোনন থাকে। ফোনন হট এন্ড থেকে কোল্ড এন্ডে গিয়ে দুই দিকে ইকুইলিব্রিয়াম মেইনটেইন করে। দুইটার মেকানিজম ডিফারেন্ট। ইলেকট্রন অলওয়েজ দুই দিকে ব্যালেন্স, যার দুইজন দুই দিকে যায়। আর ফোনন হচ্ছে শুরুতে ইমব্যালেন্স থাকে, হায়ার থেকে লোয়ার এন্ডে গিয়ে সে মেইনটেইন করে। তোমাদের ক্লাস আছে না এরপরে? 5 মিনিট শেষ হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন। এটা একটা স্লাইড এখানে। কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন, কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন বা লিনিয়ার এক্সপানশন বলেছি আমি, কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন যেটা, এটাও কি এটাও তোমার এটার ভিতরে কিছু ঝামেলা আছে, এটা আমি খুব বেশি ভিতরে যাইনি আর। সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নরমালি, এইটুকু শুধু জানো যে ম্যাটেরিয়ালকে নরমালি হিট দিলে কি হয়, থার্মাল এক্সপানশন বাড়ে, হাই টেম্পারেচারে গেলে, লো টেম্পারেচারে কমবে। ঠিক আছে, মেটালের ক্ষেত্রে আসলে কম, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ভেরি ভেরি হাই। ওটা আসলে ওই সিভি যেভাবে টি কিউব ফলো করে, মানে সিভি যেভাবে টি কিউব টেম্পারেচারকে ফলো করে না, সিভি 0 তারপর টি কিউবে প্যারালাল, হ্যাঁ, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন এই কার্ভটা ফলো করে। বাট এটা আমি তোমাদের সিলেবাসে আনি নাই, দরকার নাই। মেইনলি এটুকুই বোঝো যে হাই টেম্পারেচারে গেলে টেম্পারেচার যত বাড়বে কোএফিসিয়েন্ট থার্মাল এক্সপানশন বাড়বে, এবং ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল কোএফিসিয়েন্ট থার্মাল এক্সপানশন ডিফারেন্ট। আচ্ছা, কিছু কিছু ম্যাটেরিয়াল তো আছে কন্ট্রাক্ট করে, তাই না? জি স্যার। আচ্ছা, টেম্পারেচার বাড়লে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন কেন বাড়ে? একটা ছবি থেকে ছোট্ট ব্যাখ্যা দেই, খেয়াল করো। এই ছবিটা তো সবাই বোঝো নিশ্চয়ই তোমরা। ইয়েস স্যার। একটা ম্যাটেরিয়াল ইকুইলিব্রিয়ামে এই জায়গা থেকে কাঁপতে থাকে, রাইট? ইয়েস স্যার। এবং সে তো তার দুই দিকে সমান পরিমাণ কাঁপবে নাকি? ভাইব্রেশন তো হবে তার ল্যাটিস পজিশনের দুই দিকে ইকুইলিব্রিয়াম ডিসটেন্সে। এখন মনে করো ওটা দুইজন পাশাপাশি বসে আছে, এখন দুইজন যদি মুভ করতে থাকে, এরকম ল্যাটারালি মুভ করতে থাকে, তাহলে কি একজন একজনের গায়ে ধাক্কা খাবে না? জি স্যার। ধাক্কা খেলে সে কি মুভ করতে পারবে? তাকে তো দুই পাশে সেম ডিসটেন্স মুভ করতে হবে। তোমরা যদি একদম পাশাপাশি বসে থাকো, তাহলে কি ঠিকমতো মুভ করতে পারবা দুই দিকে ইকুয়াল ডিসটেন্স? বুঝাতে পারছি নাকি না? ঠিক গ্রাস্প করতে পারলাম না অর্থটা। একটা অ্যাটম নরমালি যখন ল্যাটিসে ভাইব্রেট করে, সে ঠিক লেফটে যতটুকু যায় রাইটেও ততটুকু যায়। জি। এখন তোমরা যদি দুইজন পাশাপাশি বসে থাকো, দুইটা অ্যাটম যদি খুব কাছাকাছি থাকে, তারা কি ভাইব্রেট করতে পারবে নাকি ধাক্কা খাবে একটার সাথে? খুব কাছাকাছি থাকলে ধাক্কা খাবে। কাছাকাছি থাকলে ধাক্কা খাবে, যদি ভাইব্রেশন অ্যামপ্লিটিউডটা তাদের ডিসটেন্সের চেয়ে কম হয়। তখন কি হবে? দুইজন সরে বসবে না একটু? জি। তার মানে ইকুইলিব্রিয়ামে ও এখানে বসে দেখো দুই দিকে সমান দূরত্বে সরতেছিল, যখন এনার্জি বাড়ায় দিচ্ছে ও তখন একটু ডান দিকে সরে গেছে, সরে গিয়ে এখন দুই দিকে সে ইকুয়ালি জাম্প করতেছে, কিন্তু আলটিমেটলি তোমার রেডিয়াসটা কি বেড়ে গেল না, ডিসটেন্সটা? এটাই হচ্ছে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন, বেসিক কনসেপ্ট। যে যদি তুমি ভাইব্রেশন বাড়াই দিতে পারো অ্যাটমগুলোর, তখন অ্যাটমের একটাই টেন্ডেন্সি, সে ডানে যতটুকু যাবে বামেও ততটুকু যাবে, কিন্তু এতটুকু ডিসটেন্স জাম্প করার ডিসটেন্স তো এখানে নাই। ফলে সে কি করে, একটু ডান দিকে সরে যায়। ডান দিকে সরে গেলে কি কার্ভে বেশি জায়গা পায় ভাইব্রেশন করার জন্য। সো সে যত ডানে আরো যদি ভাইব্রেশন বাড়াও, তাহলে অ্যাটমটাকে এখানে নিয়ে আসতে হবে, আরো দূরে নিয়ে আসতে হবে, তখন সে অনেক বেশি ভাইব্রেশন করতে পারবে, রাইট? এটি হচ্ছে তোমার কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন। কিছু কিছু ম্যাটেরিয়াল কিন্তু কন্ট্রাক্ট করে, যেমন ওয়াটার, মেটালে আছে, এর মতো ওয়াটার একটা স্পেসিফিক एग्जांपल আমরা জানি, তাই না? 4 ডিগ্রি সেন্টিগ্রেড ওয়াটার, ঠিক আছে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড ওয়াটার। আচ্ছা, কিছু কিছু ম্যাটেরিয়াল, মেটালের ক্ষেত্রে কিছু কিছু ম্যাটেরিয়াল থাকতে পারে যারা কন্ট্রাক্ট করে। কেন কন্ট্রাক্ট করে? এই কন্ট্রাক্টের এক্সপ্লেনেশনটা আমরা
আচ্ছা এখানে একটা স্কিপ করে গেছি মনে হয়। হ্যাঁ, কন্ট্রাক্টের এক্সাম্পল এক্সপ্লেনেশনটা আসলে আমরা কোয়ান্টাম থিওরি দিয়ে দেওয়া লাগে, এটা আমরা ক্লাসিক্যাল থিওরিতে পারি না। কেন তোমার টেম্পারেচার বাড়লে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন কখন নেগেটিভ হয়, তখন বলা হয়েছে কোয়ান্টাম থিওরিতে দেখানো হয় যে এই ভাইব্রেশনটা দুইটা মুড আছে, একটাকে লংজিটিউডনাল ভাইব্রেশন বলে, একটাকে ট্রান্সভার্স ভাইব্রেশন বলে। ঠিক আছে, যখন লংজিটিউডনাল ভাইব্রেশন হয় তখন অল ক্লাসিক্যাল ম্যাটেরিয়াল এটাকে ফলো করে, যেই মোমেন্টে ট্রান্সভার্স ভাইব্রেশন হয় ডোমিনেন্ট তখনই ম্যাটেরিয়ালের সিটি নেগেটিভ হয়ে যায়। এটা জাস্ট বলার জন্য বললাম, এটা চ্যাপ্টার 20, এটা হচ্ছে চ্যাপ্টার 20 যেটা কোয়ান্টাম থিওরি, এটা আমাদের সাবজেক্ট সিলেবাসে নাই, আমরা ওখানে যাচ্ছি না। একটা লাইন বাদ গেছে এখানে, এই জিনিসটা থিটা ডি ইজ an approximate dividing point between a high temperature region। থিটা ডি একটা টেম্পারেচার বললাম না একটু আগে, থিটা ডি মানে হচ্ছে 96% রিচ করতেছে, তাই তো, তার হাইয়েস্ট ভ্যালু ওই যে 25 এর। ওখানে একটা কথা বলা হচ্ছে দেখো, যে theta d is an approximate dividing point between a high temperature region where classical model can be used for the interpretation of CV and a low temperature region where quantum theory needs to be applied। So quantum এবং classical theory কোথাও কোথাও প্যারালাল লাগে আর কোথাও কোথাও তোমার ইয়ে করতে হয়। আমার ক্লাস শেষ, আমি জাস্ট তোমাদেরকে একটা জিনিস একটু দেখাই, ওই আজকে ইয়েটা দেখাচ্ছিলাম যেহেতু অরবিটালের, এটা দেখিয়ে ক্লাস শেষ করে দিচ্ছি। স্ক্রিন দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা, আমরা এখানে একটা ইয়ে দেখাচ্ছি তোমাদেরকে, এটা হলমিয়াম ডোপ করা একটা পেপারে আমাদের। আমি জাস্ট তোমাকে অরবিটালটা কেন কমপ্লিকেটেড হয় দেখাই। এখানে আমরা হচ্ছে হলমিয়ামকে ডোপ করছি, এখানে এটা ডেনসিটি অফ স্টেট, এটা হচ্ছে ডেনসিটি অফ স্টেট যেটা আমরা বলি, হ্যাঁ, ডিএফটিতে করা। এখানে খেয়াল করো তোমার, এটা হচ্ছে পিওর জিঙ্ক অক্সাইড। পিওর জিঙ্ক অক্সাইডের ভ্যালেন্স ব্যান্ডটা দেখো, এটা ধরো ভ্যালেন্স ব্যান্ডে এখানে কে শেয়ার করতেছে দেখো, এটা হচ্ছে টোটাল এনার্জি স্টেট। এখানে দেখো ভেতরে কে কে আছে, হলমিয়ামের 4f, জিঙ্কের 3d, জিঙ্কের 4s, অক্সিজেনের 2p, অক্সিজেনের 2s, এরা সবাই কিন্তু মিলে ঝিলে কাজ করতেছে, কেউ একজন হয়তো ডমিনেন্ট করতেছে। হ্যাঁ, আমরা যেমন এখানে ব্ল্যাকটা দেখতে পাচ্ছি, এখানে আমরা পিওর জিঙ্ক, আমি বোঝাতে পারছি বিষয়টা? মানে আমরা যেমন একটু আগে যেমন দেখালাম যে অক্সিজেন 2pটা ভ্যালেন্স ব্যান্ড তৈরি করেছিল, কার ক্ষেত্রে? টিআইওর ক্ষেত্রে। সেক্ষেত্রে ডেনসিটি অফ স্টেটে দেখতে পাবা উপরের কার্ভটা হচ্ছে অক্সিজেন 2p, যেমন এখানে ভ্যালেন্স ব্যান্ডে উপরেরটা কার দেখো তো, গ্রিন কালার, গ্রিন কে জিঙ্ক 4s ফর এক্সাম্পল। তার মানে জিঙ্ক 4s হচ্ছে কন্ডাকশন ব্যান্ডটাকে কন্ট্রোল করছে, বাকিদের কন্ট্রিবিউশন কম, ব্ল্যাক হচ্ছে সামেশন। কি কারণে করলো এটা বুঝতে গেলে আমাদের মেশিন লার্নিং বা আরো ডিটেইলে যেতে হবে। ডিএফটি সেটা করে না, ডিএফটি শুধু বলে যে অরবিটাল, ডিএফটির কাছে তাদের সফটওয়্যারে এগুলোর ইনফরমেশন দেওয়া আছে অরবিটালের, ওরা বিভিন্ন পটেনশিয়াল ইউজ করে বের করে যে আলটিমেটলি কার কন্ট্রিবিউশন বেশি। তুমি যদি আমরা বুঝতে চাই যে কার কন্ট্রিবিউশন কেন বেশি, তাহলে হচ্ছে এগুলোর প্রত্যেকটা অরবিটালের স্ট্রাকচার সম্পর্কে আমাদের অনেক বেশি জানতে হবে আরো, সেটা ডিএফটির ব্যাকগ্রাউন্ড আরো। হ্যাঁ, বা ডিএফটি থেকে আমরা যেটা দেখতে পাই যে এই যে বললাম যে যখনই তোমার এই ধরনের একাধিক এলিমেন্ট চলে আসবে তখন কিন্তু ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ড ইজি না, এটা ডেনসিটি অফ স্টেটের। হ্যাঁ, আমরা যদি এগুলো দেখি, দেখো এটা হচ্ছে ব্যান্ড স্ট্রাকচার, ব্যান্ড স্ট্রাকচারে গিয়েও দেখো তুমি, এখানে ডেনসিটি অফ স্টেট দেখাচ্ছি আমি, ব্যান্ড স্ট্রাকচারে দেখো পিওর জিঙ্ক অক্সাইডে যদি দেখি একই রকম ব্যাপারই, যে তোমার বিভিন্ন অরবিটাল গুলো মিলে ঝিলে থাকে একসাথে। এই যে এটা হচ্ছে এস, এটা পি, এটা ডি, এই কালার গুলো মিলে তারপর তোমার ইয়েটা আসে। এখান থেকে বোঝা একটু মুশকিল, ব্যান্ড স্ট্রাকচারে আমরা সাধারণত ব্যান্ড গ্যাপটা মাপি সরাসরি, হ্যাঁ, কত আসছে, কিন্তু আমরা কার অবদান কতটুকু বুঝতে হলে আমরা ডেনসিটি অফ স্টেট, এই যে এটা কি ভার্টিক্যালটাকে হরাইজন্টালি ড্র করছি, এখান থেকে বোঝা খুব ইজি। যেমন দেখো এখানে বলো তো ভ্যালেন্স ব্যান্ডের সবচেয়ে ভূমিকা কার, কোন কালারের? এখানে রেড কালার। রেড কালারটা কে? হলমিয়াম 4f। তার মানে আমি জিঙ্ক অক্সাইডের মধ্যে যখন হলমিয়াম ডোপ করতে 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 5% চলে গেছি, তখন দেখা গেছে ব্যান্ড স্ট্রাকচারকে হলমিয়াম কন্ট্রোল করতেছে। সো তোমার টাইটানিয়াম অক্সাইডে তখনকার স্লাইডে আমরা দেখালাম টুপিটা হচ্ছে আমাদের ভ্যালেন্স ব্যান্ড, বাট এটা টুপির জায়গায় অন্য কিছু হতে পারতো। সো এই জন্য বললাম যে এই বিষয়গুলো অনেক কমপ্লিকেটেড এবং সরাসরি দেখে বলে দেওয়ার সুযোগ থাকে না যে তোমার মানে কোনটা কিভাবে ব্যান্ড ইয়ে কন্ট্রোল করবে আর কি। বুঝে গেছে?
ইয়েস স্যার। তার মানে স্যার এভাবে বলা যায় না যে আমাদের মানে ল্যাটিসে যে অরবিটালটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমার এই অ্যাটমিক অরবিটাল গুলার কিছু কন্ট্রিবিউশন থাকতেছে, মানে অ্যাটমিক অরবিটাল গুলার কম্বিনেশনে আমার ল্যাটিসে অরবিটাল তৈরি হচ্ছে। আমরা যেভাবে মলিকুলার ক্ষেত্রে বলি যে দুইটা অ্যাটমিক অরবিটাল মিলে একটা মলিকুলার অরবিটাল হচ্ছে, তাহলে ইন আ সলিড এরকম একটা ল্যাটিস অরবিটালের মধ্যে হচ্ছে না ল্যাটিস যে এখানে। ল্যাটিস ল্যাটিস শব্দটা এখানে আসতেছে না, কিন্তু ল্যাটিস হচ্ছে ক্রিস্টালে, আচ্ছা অরবিটাল ডিফারেন্ট, এনার্জি স্টেট। ওকে। ল্যাটিস হচ্ছে অ্যাটমের পজিশন, ওখানে ভাইব্রেশন অন্য জিনিস। না ল্যাটিসের মানে মধ্যে অ্যাটম আমি বসে বলছি আছে একটা কম্বাইন্ড অরবিটাল হচ্ছে, তো এই অরবিটালটার নাম দেওয়ার জন্য জাস্ট বললাম, হাইব্রিডাইজড, মানে হাইব্রিডাইজড, হাইব্রিডাইজড। আচ্ছা হাইব্রিডাইজড হচ্ছে, হাইব্রিডাইজড হয়ে নতুন অরবিটাল তৈরি করে। কিন্তু তো স্যার এরকম হাইব্রিড থিওরি কিন্তু আমরা নরমাল কেমন, যেমন ভিএসপিআর থিওরি দিয়ে তো আমরা এক্সপ্লেন করতে পারছি না, তাই না? বুঝি না। যেমন আমরা যে ভিএসপিআর থিওরি আছে, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, যেটা আমরা নরমাল কেমিস্ট্রিতে শিখে এসেছি, সেটা কি স্যার এখানে অ্যাপ্লাই করা যাবে? সেটা কেমিস্ট্রি কাউকে জিজ্ঞেস করে দেখো, সে বলতে পারবে, যেটা নিয়ে রিসার্চ করে সে বলতে পারবে। আমরা যেহেতু আমরা যেটা নিয়ে কাজ করি আমরা সেটাকে ব্যাখ্যা করবো, অবশ্যই প্রত্যেকটা থিওরির ব্যাখ্যা আছে। আর কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। স্যার আমি রোল 10 অ্যাটেন্ডেন্স মিস করেছিলাম। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিচ্ছি। স্যার রোল 34 অ্যাটেন্ডেন্স মিস করেছি। একটু দেখে নেই। রোল 10 জি স্যার। আর রোল 34। জি স্যার। ঠিক আছে। ওকে, ক্লাস শেষ করছি।